সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদ আছো। অধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের অনলাইন ক্লাসে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার মুকুল আহমেদ, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। গত পাঠের ধারাবাহিকতায় আজকে আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান বিষয়ে প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের দ্বিতীয় ক্লাসে ওর তার মানে অবতারণা যে অংশটুকু ছিল প্রথম দিকে বইয়ের, ওর ধারাবাহিকতায় আমরা আমাদের পাঠ আজকে আমরা উপস্থাপন করব। আশা করি বন্ধুরা যে যেখানে আছো আমার সাথে আছো এবং শেষ পর্যন্তই আমরা একসঙ্গে আমরা আমাদের পাঠ চালাই নিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস। বন্ধুরা, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, চেনো ব্যক্তিটিকে? হ্যাঁ, যারা জীববিজ্ঞানের স্টুডেন্ট আমরা, তারা এই ছবিটা অনেকবার দেখেছে। ক্যারোলাস লিনিয়াস। বন্ধুরা, ওনাকে দেখলে কিসের কথা মনে পড়ে বলো? কোন পাঠের কথা মনে পড়ে? শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের জনক। তাহলে আমরা বুঝতে পারছি যে আজকের পাঠ শ্রেণীবিন্যাস। আমরা গত ক্লাসে শ্রেণীবিন্যাসের প্রাথমিক যে বিষয়গুলো ছিল, শ্রেণীবিন্যাস কি, পদনামকরণ কি, এই বিষয়গুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করেছিলাম। আজকে আমরা শ্রেণীবিন্যাসের প্রকারভেদ, কৃত্রিম শ্রেণীবিন্যাস কি, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস কি এবং জাতিজনিত শ্রেণীবিন্যাস কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, তাহলে প্রথমে আমরা আসি শ্রেণীবিন্যাসের প্রকারভেদ যেটা আছে। শ্রেণীবিন্যাস আমাদের কত প্রকার, কি কি ইত্যাদি বিষয়গুলো। একটা জিনিস বন্ধু, এর আগে আমরা বলছিলাম শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করার সময়, যে শ্রেণীবিন্যাস কোনো একটা উদ্ভিদ বা প্রাণীকে প্রাণী জগৎ থেকে বা উদ্ভিদ জগতে একটা প্রাণী বা একটা উদ্ভিদকে আলাদা করতে সহযোগিতা করে। এবং এর যে উপকারিতা ছিল, কেন আমরা শ্রেণীবিন্যাস করি, এই বিষয়গুলো আমরা পূর্ব পাঠে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখি যে এই শ্রেণীবিন্যাসটা কি কি বিষয়গুলোর উপরে ভিত্তি করে শ্রেণীবিন্যাসটা করা হয়। বিভিন্ন বিজ্ঞানী বা বিভিন্ন ধরনের শ্রেণীতত্ত্ববিদ বিভিন্নভাবে শ্রেণীবিন্যাসের কিন্তু আলোচনা করছে।
আমরা বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করেছি। সময়ের সাথে উদ্ভিদের পর্যায়ক্রমিক বিন্যাসের ক্ষেত্রে চিন্তা ও দর্শনের যে পরিবর্তন এসেছে তার উপরে ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাসকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। একটা হলো কৃত্রিম শ্রেণীবিন্যাস, একটা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, আর একটাকে আমরা বলি কি জাতিজনিক শ্রেণীবিন্যাস। তাহলে কৃত্রিম শ্রেণীবিন্যাসটা কি? আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। উদ্ভিদের একটি বা দুটি কয়েক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস তাকে আমরা বলবো কি কৃত্রিম শ্রেণীবিন্যাস। যেমন এটা লম্বা না খাটো, মাটির সঙ্গে মিশে থাকে, নাকি একটু উঁচু মানে বড় হয়, ইত্যাদি বিষয়গুলোর উপরে সাধারণত একদম চাক্ষুষভাবে যে বিষয়গুলো দেখা যায় তার উপরে ভিত্তি করে এই শ্রেণীবিন্যাস করা হয়েছে। থিওফ্রাস্টাস এবং লিনিয়াসের শ্রেণীবিন্যাস, কার্লাস লিনিয়াসের শ্রেণীবিন্যাস এই ধরনের শ্রেণীবিন্যাস। আর প্রাকৃতিক শ্রেণীবিন্যাস আমাদের যেটা আছে, প্রাকৃতিক শ্রেণীবিন্যাসটা হলো বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে সামগ্রিক অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, অন্যান্য বৈশিষ্ট্যগুলো তো থাকবেই, কিন্তু এর বিভিন্ন যে অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যগুলো আছে এর উপরে ভিত্তি করে প্রণীত শ্রেণীবিন্যাসকে আমরা বলবো কি প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। ল্যামার্ক, বেন্থাম হুকার এই ধরনের শ্রেণীবিন্যাস তত্ত্ববিদ সাধারণত প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের প্রণেতা। আমরা আমাদের এই পাঠে আমরা বেন্থাম হুকারের শ্রেণীবিন্যাসটা নিয়ে বিষয় আলোচনা করব। বন্ধুরা, জাতিজনিক শ্রেণীবিন্যাসটা তাহলে কি? জাতিজনিক শ্রেণীবিন্যাসটা হলো উদ্ভিদের উৎপত্তি, কিভাবে উদ্ভিদের উৎপত্তি হচ্ছে, তোমরা এর বিবর্তন বিষয়ে এর আগের ক্লাসে বিবর্তন বিষয় একটু বলছিলাম। বিবর্তন বিষয়ের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উৎপত্তি এবং বিবর্তন এর উপরে ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস প্রণীত হয়েছে সেই শ্রেণীবিন্যাসটাকে আমরা বলি কি জাতিজনিক শ্রেণীবিন্যাস। অ্যাঙ্গলার, প্লাঙ্কটন, আসিনসন, লেসি ইত্যাদি শ্রেণীতত্ত্ববিদগণ সাধারণত এই জাতিজনিক শ্রেণীবিন্যাসের। বন্ধুরা, আমরা আজকে একটি শ্রেণীবিন্যাস অন্তত বিশদভাবে আলোচনা করব। অন্য শ্রেণীবিন্যাসগুলো তোমাদের বইতে সাধারণত 3টে শ্রেণীবিন্যাস দেওয়া আছে। প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের একটা দেওয়া আছে, তারপরে এই আমাদের যেটা আমরা বলছিলাম জাতিজনিক শ্রেণীবিন্যাস দেওয়া আছে। আমরা ওগুলো একটু বাসায় একটু দেখে নিয়ে আমরা একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। তার মানে হলো প্রাকৃতিক শ্রেণীবিন্যাসটা আলোচনা। প্রাকৃতিক শ্রেণীবিন্যাস যেটা আছে সেটা হলো যে জর্জ বেন্থাম ও স্যার জোসেফ ডাল্টন হুকারের প্রাকৃতিক শ্রেণীবিন্যাসটা বহুল প্রচলিত, এবং আমরা আমাদের সিলেবাস যেটা দেখতে পাই এটাও কিন্তু এই প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বিশ্বের বিষয়টাকে মাথায় রেখেই এই শ্রেণীবিন্যাসটা মানে বইয়ের যে সিলেবাসটা প্রণয়ন করা হয়েছে। জর্জ বেন্থাম ও স্যার জোসেফ ডাল্টন হুকারের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতিতে উদ্ভিদ জগৎকে দুটি উপজগতে ভাগ করা হয়। তার মানে সমস্ত উদ্ভিদ জগৎ যেটা আমরা উদ্ভিদ বলে আমরা বিবেচনায় নিয়ে আসছি, প্লান্ট কিংডম যেটাকে আমরা বলি, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটাকে বলবো ক্রিপ্টোগেমিয়া বা সপুষ্পক উদ্ভিদ, আর একটাকে আমরা বলবো ফ্যানেরোগেমিয়া বা অপুষ্পক উদ্ভিদ। এখন আমরা এই যে শ্রেণীবিন্যাস যেটা আমরা দেখলাম, যে শ্রেণীবিন্যাসটা আমরা প্রাকৃতিক বেন্থাম হুকারের যে শ্রেণীবিন্যাস এটাকে আমরা এক নজরে একটু দেখে আসি, তারপরে প্রত্যেকটা বিষয়ে আমরা বিস্তারিত যাব। আমরা প্রথমে বলছিলাম যে এর উদ্ভিদ জগৎ হলো প্লান্ট কিংডম, তার মানে একটাকে যেটা বলছি যে সমস্ত উদ্ভিদ জগৎ, উপজগৎ দুটা, একটা হলো আমাদের ক্রিপ্টোগেমিয়া বা সপুষ্পক উদ্ভিদ, আর একটা হলো ফেনেরোগেমিয়া বা
এই ক্রিপ্টোগেমিয়া বা সপুষ্পক উদ্ভিদ তারপর উপজগৎ এককে আবার আমরা তিনটা বিভাগে ভাগ করেছি। একটু খেয়াল করো, হ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। আর উপজগৎ দুইকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হলো জিমনোস্পার্মি আর একটা হলো এন্ডোস্পার্মি। স্লাইডটা দেখতে একটু অসুবিধা হচ্ছে, তাই না বন্ধুরা? আহ, আসলে আহ, এত বড় একটা ছক এই আহ, অল্প জায়গার ভিতরে নেওয়াতে অসুবিধা হতে পারে। তোমরা একটু বড় করে দেখে নিও, খেয়াল করে শোনো তাহলে। আর যদি বই তোমাদের সামনে থাকে তাহলে আমার মনে হয় মিলিয়ে নিতে পারবে। আচ্ছা, বিভাগ এককে আবার আমরা দুটো শ্রেণীতে ভাগ করেছি। একটা হলো এলগি আর একটা হলো কি ফাঞ্জাই। আর এদিকে বিভাগ দুইকে আবার আমরা দুটো শ্রেণীতে ভাগ করেছি। বিভাগ দুইকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করেছি, একটা হলো ডাইকোটিলিডোনিস আর হলো মনোকোটিলিডোনিস, যেটাকে আমরা বলি দ্বিবীজপত্রী উদ্ভিদ, আর একটা হলো একবীজপত্রী। এদিকে খেয়াল করো, ওই যে শ্রেণী এক, যেটাকে আমরা বলছিলাম ডাইকোটিলিডোনিস বা দ্বিবীজপত্রী, এটাকে আমরা আবার তিনটা উপশ্রেণীতে ভাগ করেছি। একটা হলো পলিপেটালি, একটা হলো গ্যামোপেটালি, আর একটা হলো মনোক্যালমাইড। তার মানে হলো যুক্তদল উদ্ভিদ, যুক্তদল উদ্ভিদ, আর একটা হলো দলহীন। বন্ধুরা, তাহলে ক্রিপ্টোগেমিয়া বা অপুষ্পক উদ্ভিদ যেটাকে আমরা বলছিলাম, ক্রিপ্টোগেমিয়া বা অপুষ্পক উদ্ভিদ উপজগৎ একে যেটা ছিল আমাদের, এখানে ফুল নেই, তাই বীজ উৎপন্ন হয় না, স্পোরের মাধ্যমে এরা বংশবৃদ্ধি করে, তাই না? আচ্ছা, আর অপুষ্পক উদ্ভিদকে একটু আগে যেটা আমরা বলে আসছিলাম ছকে, যে তিনটি ভাগে আমরা ভাগ করছি, একটা হলো থ্যালোফাইটা বা সমাঙ্গলদেহী, একটা হলো ব্রায়োফাইটা বা মসবর্গ, আর একটা হলো টেরিডোফাইটা বা ফান। আর থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী যেটা আছে বিভাগ একে, যেটা আমাদের ছিল, এটা হলো মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়, পরিবহন টিস্যু নেই। পরিবহন টিস্যুতে বুঝো যে যার মাধ্যমে, যে জাইলেম ফ্লোয়েম, যার মাধ্যমে আমাদের মূলভূমি থেকে খাদ্যগুলো বিভিন্ন অংশে, মানে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে যায়। জননাঙ্গ সাধারণত এককোষী আর বিভিন্ন সিস্টেম আমরা বলছি যে বিভাগ এক এ থ্যালোফাইটা। এই সমাঙ্গদেহীকে একটু আগে আমরা বলে আসছিলাম যে সমাঙ্গদেহী উদ্ভিদকে আবার আমরা থ্যালোফাইটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হলো এলজি বা শৈবাল, আর হলো ফানজাই বা ছত্রাক। তাহলে এর বৈশিষ্ট্যগুলো একটু দেখে আসি। তোমরা এই ছবিটা যারা একটু গ্রামে বসবাস করে বা একটু মানে শহর থেকে যারা বাইরে বিভিন্ন সময় ঘুরতে যাও, তারা দেখবা যে সবুজের একটা আস্তরণ বিভিন্ন ধরনের যে জলাশয়গুলোতে আছে, জলাশয় একটু পরিষ্কার পানি হলে হবে না, তো মানে পচা টোপা পানি যেগুলো আছে ওখানে দেখবা যে এরকম একটা আস্তরণ দেখা যায়, পানির উপরে বেশি বেশি থাকে। এছাড়াও এলগি কিন্তু আরো অনেক ধরনের রয়েছে, এখানে আমরা ওই স্পাইরোগাইডার উদাহরণটা দিচ্ছি। কোষে ক্লোরোফিল থাকবে, এরা সবুজই, তার মানে নিজেদের খাদ্য এরা নিজেরা উৎপন্ন করতে পারে। এরা কোষ প্রাচীরে সেলুলোজ নির্মিত, আর সঞ্চিত খাদ্য সাধারণত সাধারণত সঞ্চিত খাদ্য হলো শ্বেতসার। এই আমাদের এল বা শৈবাল। আর ফানজাই যেটা আছে, ফানজাই মানে ছত্রাক। তোমরা
পাউরুটি যদি আমরা এনে বেশি দিন রেখে দিই, ২-৩ দিন যদি বার হয়ে যায়, আমরা যদি এর মানে এক্সপায়ার ডেট যদি পার হয়ে যায়, তাহলে উপরে দেখবা যে একটা কালো রঙের কাজ তৈরি করে। প্রথম দিকে সাধারণত এই ভাব থাকে, পরবর্তীতে আস্তে আস্তে কালো হয়ে যায়। এছাড়াও আমরা ব্যাঙের ছাতা তো সচরাচর একটু পচা বা এই জায়গাগুলোতে আমরা পাই। এখানে কোষে ক্লোরোফিল নেই। এরা পরভোজী, তার মানে অন্যের উপরে জন্মে, নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। আর কোষ প্রাচীর কাইটিন নির্মিত, আর সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। আমরা ছবিতে যে একটা স্লাইডে একটা ছবি দিচ্ছি, যেটাকে হলো কি বন্ধুরা। এরপরে আসি আমরা, দেখো যে ব্রায়োফাইট বা মসবর্গ হলো, তোমরা বিশেষ করে বর্ষাকালে দেয়ালের দিকে, পুরানো দেয়ালের দিকে তাকালে দেখবা যে সবুজ মানে কার্পেটের মতো একটা আস্তরণ পড়ে আছে। একটু যদি কাছাকাছি যাও, মনে হবে যে অনেক বিশাল জঙ্গলের মতো মনে হবে। তার মানে অনেকগুলো উদ্ভিদ একত্র হয়ে বিশাল একটা জঙ্গল, ওই অল্প জায়গার ভিতরে একটা বড় জঙ্গল। এই উদ্ভিদগুলো দেহ কাণ্ড পাতায় বিভক্ত। মূলের পরিবর্তে রাইজোয়েড থাকে, তার মানে সুগঠিত মূল থাকে না, পরিবহন টিস্যু নেই। আর ভ্রূণ সৃষ্টি, তবে ভ্রূণ সৃষ্টি হয়। সেমিবালগুলা হলো এর উৎপাদন, যেটাকে আমরা মসবর্গে নিয়ে আসছি। আচ্ছা বন্ধুরা, এরপরে দেখি আমরা ফার্নবর্গ। ফার্নবর্গ তোমরা একটু যদি ঝোপঝাড়ের দিকে যাও, তাহলে বা দেয়ালের গায়ে যদি দেখা যায়, শহরে অঞ্চলে মাটির যে ইটের যে বাড়িগুলো আছে পুরানো দেয়ালের গায়ে দেখা যায়, বা গ্রামের দিকে একটু পরিত্যক্ত যে জায়গাগুলো, যেখানে অযত্নে বিভিন্ন উদ্ভিদগুলো বেড়ে ওঠে, সেখানে সাধারণত এই উদ্ভিদগুলো আমরা দেখতে পাই। দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত, পরিবহন টিস্যু বিদ্যমান, জননাঙ্গ বহুকোষী, আর ভ্রূণ সৃষ্টি। এই শব্দগুলো মনে হয় তোমরা যেভাবে দেওয়া আছে এভাবে তোমরা বুঝতে পারো। মূল কাণ্ড, মূল চেনো, কাণ্ড চেনো, পাতা, পরিবহন টিস্যু একটু আগে আমরা বলছি, জননাঙ্গ যার মাধ্যমে সে বংশবৃদ্ধিতে সহায়তা করে যে অঙ্গগুলো। হ্যাঁ, এরপরে আমরা আসি যে ফ্যানেরোগেমিয়া বা অপুষ্পক। ফ্যানেরোগেমিয়া হলো এদের অনেকের ফুল হয়, আবার অনেকের হয় না। এটা বীজের মাধ্যমে বংশবৃদ্ধি করে। ফ্যানেরোগেমিয়া বা সপুষ্পক উদ্ভিদ যেটা বলছিলাম। এই ফ্যানেরোগেমিয়াকে আমরা বা সপুষ্পক উদ্ভিদকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এর বীজের কি অবস্থান হবে তার উপরে ভিত্তি করে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় হলো জিমনোস্পার্মি বা নগ্নবীজি, আর এনজিওস্পার্মি বা গুপ্তবীজি। এখন আমরা যে সাধারণত উদ্ভিদগুলো, বিশেষ করে আমাদের এই অঞ্চলে যারা আমরা আশেপাশে তাকালে যা দেখতে পাই, তার অধিকাংশই গুপ্তবীজি উদ্ভিদ। আর নগ্নবীজি উদ্ভিদটা দেখতে গেলে আমাদের একটু কষ্ট করতে হয়, একটু হেঁটে সামনে যেতে হয়, বা একটু ওর যে 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 জায়গাগুলো সাধারণত আমাদের অঞ্চলে ওই প্লান্ট হিসাবে, শোভাবর্ধক উদ্ভিদ হিসাবে এটাকে লাগানো হয়। তবে এই পাহাড়ি অঞ্চলে বা এর বেশ আধিক্য দেখা যায়। আমরা প্রথমে আসি যে গুপ্তবীজি উদ্ভিদ যেগুলো আছে। গুপ্তবীজি উদ্ভিদের গুলোর ভিতরে আসতে হলো ৩ ভাগে আমরা ভাগ করছি বীজপত্রী উদ্ভিদকে। জিমনোস্পার্মি বা নগ্নবীজি উদ্ভিদকে আমরা যে বৈশিষ্ট্যগুলো আমরা এখানে নিয়ে আসতে পারি, সেটা হলো যে গর্ভাশয় নেই, ফল হয় না, বীজ অনাবৃত অবস্থায় থাকে, আর পরিবহন টিস্যু বিদ্যমান। সাইকাস তোমরা যেটা আমরা বলতেছিলাম, যে বিশেষ করে পার্কে গেলে আমরা শোভাবর্ধক হিসাবে এই উদ্ভিদগুলো আমরা দেখতে পাই।
আর এনজিওস্পার্মি যেটা আছে, এনজিওস্পার্মি হলো গর্ভাশয় আছে, ফুল উৎপন্ন হয়, বীজ আবৃত অবস্থায় থাকে, আর এই পরিবহন পেশি বৃদ্ধি। এটা হলো আমাদের গুরুত্বপূর্ণ উদ্ভিদের বৈশিষ্ট্য। এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ডাইকোটিলিডোনিস বা দ্বিবীজপত্রী, আর হলো মনোকোটিলিডোনিস বা একবীজপত্রী। এটা বীজপত্রের উপরে ভিত্তি করে এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে। ডাইকোটিলিডোনিস যেটা আছে শ্রেণী ১, এখানে আমরা যে বৈশিষ্ট্যগুলো সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখি, একটু আগে যেটা বলে আসছিলাম যে মূলে ২টি বীজপত্র থাকে, আর পাতা জালিকাকার শিরোবিন্যাস যুক্ত। একটা যদি আম পাতা বা একটা কাঁঠাল পাতা যদি তুমি নিয়ে দেখো, যেখানে শিরাগুলো জালের মতো বিস্তার লাভ করছে বা জালের মতো বলে মনে হয়, তখন এটাকে আমরা বলবো জালিকা শিরোবিন্যাস। আর প্রধান মূলতন্ত্র থাকে, একটা মূল মাটির গভীরে পথিত হয়, আর পুষ্প টেট্রামেরাস বা পেন্টামেরাস। এই দ্বিবীজপত্রী উদ্ভিদকে আবার আমরা ৩টে উপশ্রেণীতে ভাগ করতে পারি। একটা হলো পলিপেটালি বা বীজোক্তদল উদ্ভিদ, আর একটা হলো গ্যামোপেটালি বা যুক্তদল উদ্ভিদ, আর হলো মনোক্যালামাইডি বা দলবিহীন উদ্ভিদ। আমরা প্রথমে আসি যে পলিপেটালি বা বীজোক্তদল উদ্ভিদ। এখানে পুষ্প পাপড়িযুক্ত, তার মানে পাপড়ি থাকে, আর পাপড়িগুলো পরস্পর পৃথক। উপরের দিকে সেই যে তোমরা যে উদ্ভিদটা দেখতে পাচ্ছ, নিশ্চয়ই চিনতে পারতেছো। আমাদের দেশে সে বিশেষ করে ক্ষেত খামারে না, এমনিও অনেক সময় বিভিন্ন জায়গায় দেখা যায় যে সরিষা, যেটাকে আমরা কালো সরিষা বলি। এই সরিষার এই ফুলগুলো একটু খেয়াল করো, ফুলগুলিতে দেখা যাচ্ছে এখানে এই পাপড়িগুলো পৃথক হয়ে গেছে। আচ্ছা, এবারে আসি আমরা যে গ্যামোপেটালি বা যুক্তদল উদ্ভিদ। যুক্তদল উদ্ভিদের ক্ষেত্রে এই পুষ্পে পাপড়ি আছে, আর পাপড়িগুলো পরস্পর যুক্ত অবস্থা থাকে। এখানে একটু যদি খেয়াল করি আমরা, দেখো যে এই পাপড়িগুলো পরস্পর যুক্ত, যেটাকে মেটাল এর বৈজ্ঞানিক নাম। আমাদের এর আগের ক্লাসে আমরা বুঝলাম, আমরা কিছু বৈজ্ঞানিক নাম, এখানেও আমরা কিছু বৈজ্ঞানিক নাম পেলাম, কিছু বৈজ্ঞানিক নাম আমরা মুখস্থ করে রাখবো, যেটা আশেপাশে যে উদ্ভিদগুলো আমরা দেখতে পাই। তাহলে আমাদেরও সুবিধা হবে, পড়াশোনায় সুবিধা হবে। আচ্ছা, আরেকটা হলো মনোক্যালামাইড বা দলবিহীন। এখানে পুষ্প পাপড়িবিহীন, পুরো অংশটা এখানে ছবিতে দেখা যাচ্ছে না, তবে যতটুকু আমরা বোঝানোর সুবিধার্থে যে মানে ছবিটা আমরা এখানে সিলেক্ট করছি, এখানে ওই কোনো পাপড়ি নেই, যেটাকে আমরা বলি আর্টোকার্পাস হেটারোকার্পাস বা কাঁটা। এবারে আমরা আসি যে মনোকটিলিডোনিস বা একবীজপত্রী উদ্ভিদের। একবীজপত্রী উদ্ভিদ হিসেবে আমরা এই উদ্ভিদগুলো সাধারণত দেখা যাচ্ছে যে তোমরা ছবিতে দেখেই বুঝতে পারতেছো যে আমাদের এই অঞ্চলের লোকগুলো, বিশেষ করে দক্ষিণ এশিয়ার লোকগুলো সাধারণত এই উদ্ভিদটার উপরে আমাদের নির্ভরশীল, আমরা জীবন ধারণ করি, তাই না? ভ্রূণে একটি বীজপত্র থাকে, পাতা সমান্তরাল শিরোবিন্যাস যুক্ত, এর গুচ্ছমূল বিদ্যমান, আর পুষ্প ট্রাইমেটাস, তার মানে ধান। আমরা এর যে বিভিন্ন টার্মগুলো আছে, আমরা যখন সামনের দিকে আগাবো আমাদের পাঠে, তখন এই বিষয়গুলো, গুচ্ছমূল বিষয়টাকে তোমরা বুঝতে পারো। তারপর পাতা শিরোবিন্যাস, যেটা আমরা বলছিলাম যে আগেরটা বলছিলাম জালিকা শিরোবিন্যাস, এটাকে আমরা বলছি যে সমান্তরাল শিরোবিন্যাস। একটা পাতা হাতে নিয়ে দেখতে পারো যে পাতাগুলো সমান করে মানে সমান্তরাল আকারে এর শিরাগুলো বিন্যস্ত হচ্ছে, যে কারণে এটাকে আমরা সমান্তরাল শিরোবিন্যাসের ভিতরে নিয়ে আসছি। আর যদি এই ধান থেকে যখন গাছ জন্মায়,
বিশেষ করে না আরেকটা জিনিস আছে, নারকেল গাছ তোমরা দেখতে পারো। নারকেল গাছে দেখো ওখানেও কিন্তু এই সমান্তরাল তার মানে ওটাও কিন্তু আমাদের এক বিস্কুট পদ্ধতি করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের বেন্থাম হুকারের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, যেখানে আমরা দুটো উপজগৎ, তারপরে উপজগৎ ১ কে আবার ৩টা বিভাগ, উপজগৎ ২ কে দুটো বিভাগ, বিভাগ ১ কে দুটো শ্রেণীতে, বিভাগ ২ এর কে আবার দুটো শ্রেণীতে, এবং শেষ অবধি এই শ্রেণী ১ তার মানে হলো দ্বিবীজপত্রী উদ্ভিদকে আবার ৩টা উপশ্রেণীতে আমরা ভাগ করেছি। আশা করি পাঠটা কিছু হলেও তোমাদের উপকারে আসবে। কাছাকাছি হলে আমরা আমাদের যে না বোঝার যে জায়গাগুলো আছে, জানার যে জায়গাগুলো আছে, এগুলোকে আমরা শেয়ার করতে পারতাম, কিন্তু যেহেতু সম্ভব হচ্ছে না। তোমরা অনেকেই কমেন্টস করতেছ, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করবে, আমি চেষ্টা করব সেগুলোকে সমাধান দেওয়ার। আর আমরা যে পাঠ এতক্ষণ আমরা নিলাম, এই পাঠে তোমরা একটু খেয়াল করো যে যে বিষয়গুলো এখানে প্রশ্ন আকারে আমরা দিচ্ছি, একটু যা পড়ে আসলাম সেগুলো আমাদের মনে আছে কিনা, হ্যালো কিটি বলতে পারবে? এগুলো গিয়ে থাকো, একটু দেখে নিও আবার রিভিউ করে। জাতিজনিক শ্রেণীবিন্যাস বলতে কি বুঝো? শৈবাল ছত্রাকের ব্যবধান। শৈবাল ছত্রাকের ব্যবধান তো নিশ্চয়ই মনে আছে, একটা আমরা মনে আছে, নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, আর একটা খাদ্য নিজেরা তৈরি করতে পারে, তাই না? বন্ধুরা, এবারে আমরা আসি যে বাসায় কিছু কাজ করি। একদমই যদি আমরা চুপচাপ থাকি, কিছু যদি না করি, তাহলে তো মানে আর সময় তো চলে যাচ্ছে, তাই না? দেখতে দেখতে দেখা যায় একটা বছর চলে গেল, আবার এই সময়গুলোও চলে যাবে। তখন কিন্তু হঠাৎ যখন বছর শেষ হয়ে যাবে বা বন্ধুরা সবাই আগায় যাবে, তখন দেখবা যে তুমি অনেক পিছিয়ে আছো। দেখি আমরা বাড়িতে এই যে বিষয়গুলোকে আমরা একটু লিখে আসতে পারি কিনা, আমরা লিখে রাখি, যদি কখনো সুযোগ হয় আমরা দেখবো। না হলে আমার সঙ্গে তোমরা শেয়ারও করতে পারো যে স্যার এটা কি হবে, কেন হবে। সপুষ্পক উদ্ভিদ কি? ভুক্তবীজ উদ্ভিদের তুলনা করো, তার মানে যে ভুক্তবীজ উদ্ভিদগুলো আমাদের আছে তার একটু ছক আকারে তুলনা করবো আমরা। আর জাতিজনিক শ্রেণীবিন্যাস এবং প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, জাতিজনিক শ্রেণীবিন্যাস প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, আর প্রাকৃতিক শ্রেণীবিন্যাস জাতিজনিক শ্রেণীবিন্যাস। মনে হলো? চেষ্টা করো, হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই বাড়িতেই আছো। আমরা এই করোনা মহামারীতে নিজেদের নিরাপদ রাখি, আমরা বাসায় আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আমরা আগামী সপ্তাহে আবার আমাদের যে মূল পাঠ্যসূচি, এই বিষয়গুলো মানে মূল পাঠ্যসূচিতে আমরা যাব, সেখানে হয়তো প্রশ্নোত্তর দিয়ে আমরা